তাহলে দেখো আগের দিন আমরা যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে ডিভাইড এন্ড কনকার রুলস। ঠিক আছে, ডিভাইড এন্ড কনকার রুলস। ডিভাইড এন্ড কনকার রুলস এর কিছু অ্যাপ্লিকেশন ছিল, দেখে নাও। ফাইন্ড মিন ম্যাক্স এলিমেন্ট, বাইনারি সার্চ, মার্জ শর্ট, কুইক শর্ট এবং স্ট্রেস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। ফার্স্ট আমরা চলে আসব ফাইন্ড মিন ম্যাক্স প্রবলেম। ঠিক আছে, এগুলো তোমাদের সেমিস্টারে নেই, কিন্তু এগুলো নেট সেটে আসে, এবং নেট সেটে এক্স্যাক্টলি যে কোশ্চেনটা আছে আমি ওটাই করাচ্ছি। ঠিক আছে, ফাইন্ড মিন ম্যাক্স এলিমেন্ট মানে কি, কথাটা প্রবলেমটা কি রকম? তোমাকে ইনপুট দেওয়া থাকবে এন এরে অফ এন এলিমেন্ট, এন সংখ্যক এলিমেন্টের একটা এরে ইনপুট দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, ধরো তোমার এখানে আছে এ 5 ইকুয়াল টু, এখানে ধরো 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, প্রবলেম হচ্ছে না। এবারে দেখো তোমাকে এন সংখ্যক এলিমেন্ট দেওয়া আছে, এবারে বলছে আউটপুট কত। আউটপুট কি হবে না, এদের মধ্যে এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে আর মিনিমাম হবে সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এন সংখ্যক এরে ইনপুট দেওয়া থাকবে বা এন সংখ্যক এলিমেন্ট ইনপুট দেওয়া থাকবে, তাদের মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, এবং যেটা সব থেকে ছোট সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে মিন ম্যাক্স প্রবলেম কোন অ্যালগরিদমিক টেকনিকের সাহায্যে সলিউশন করা যায়, বলো কার সাহায্যে সলিউশন করা যায়? ডিভাইড এন্ড কনকার। এটা প্রবলেম হচ্ছে, নষ্ট। ঠিক আছে, ডিভাইড এন্ড কনকারের সাহায্যে সলিউশন করা যায়। তাহলে দেখো বেস্ট কেস কমপ্লেক্সিটি কত হবে, এই কমপ্লেক্সিটি গুলো এক্সামে জিজ্ঞাসা করে যে ডিভাইড এন্ড কনকার রুলসে বেস্ট কেস কমপ্লেক্সিটি কত হবে না বিগ অফ এন, worst case complexity big of n, আর average case ও big of n। নেক্সট দেখো এর প্রবলেম, একটা প্রবলেম দিয়েছে। প্রবলেমটা এখানে ভালো করে ডিফাইন করা নেই, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আহ একটা এরে দেওয়া আছে। ঠিক আছে, একটা এরে দেওয়া আছে, এটা এরকম কেন হচ্ছে বলো তো? ঠিক আছে, একটু পরে দেখছি না। আমাকে একটা এরে দেওয়া আছে, এরেতে ধরো কিছু এলিমেন্ট আছে। কি কি এলিমেন্ট আছে? 26, 9, আচ্ছা 15, 36, 23, 49, 39, 51, 74 হয়েছে, এগুলো এলিমেন্ট দেওয়া আছে। এইবারে বলছে এই এরিটাকে, এই এরির মধ্যে কোনটা সব থেকে বড় এলিমেন্ট এবং কোনটা সব থেকে ছোট এলিমেন্ট সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কি করে খুঁজবো? কি করে খুঁজবো না, তুমি প্রথমে ধরে নিবে, 26 সব থেকে বড়, তারপরে 26 এর সঙ্গে 9 এর কম্পেয়ার করবে, যেটা বড় হবে তার সঙ্গে 15 এর কম্পেয়ার করবে, এরকম কম্পেয়ার করে করতে লাস্ট পর্যন্ত তোমাকে কম্পেয়ার করতে হবে, সবগুলো কম্পেয়ার করতে হবে, দিলে তুমি বুঝতে পারবে যে কোনটা সব থেকে বড় বা কোনটা সব থেকে ছোট। ঠিক আছে, এখানে দেখো একটা কলিং সিকোয়েন্স দিয়েছে। প্রথমে C1, C2, C3, C4, C5, C6, C5, C6, C7, C8, C9। এই কলিং সিকোয়েন্সটা মনে রাখবে সবসময়
ফ্রি অর্ডারে হয়। কি অর্ডারে হয়? ফ্রি অর্ডারে হয়। কলিং সিকোয়েন্সটা সবসময় ফ্রি অর্ডারে হয়। ঠিক আছে? আর এখানে লিখা আছে তো ভাই, লিখা আছে। ফ্রি অর্ডারে হয় যেখানে আমরা প্যারেন্টকে ১ম এ লিখি, তারপরে চাইল্ডকে লিখি, তারপরে রাইট চাইল্ডকে লিখি। ঠিক আছে? আর এক্সিকিউশন সিকোয়েন্স সবসময় পোস্ট অর্ডারে হয়। এক্সিকিউশন সিকোয়েন্স সবসময় কি হয়? পোস্ট অর্ডারে হয়। কোথাও লিখা নেই? এখানে লিখে নিবে এক্সিকিউশন সিকোয়েন্সটা পোস্ট অর্ডারে হয়। ঠিক আছে? প্রথমে দেখো যে এরেটা এসছিল, সেই এরেটাকে আমরা এখানে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে? এখানে একটা ট্রি এর সাহায্যে আমরা ওই প্রবলেমটাকে ফর্মুলেট করে নিয়েছি। যে এলিমেন্ট গুলো এসেছিল দেখে নাও। দেখো 26, 9, 15, 36 সবগুলোকে আমরা বিভিন্ন নোডে ভাগ করে নিয়েছি। ঠিক আছে? মানে এটা আলাদা এক্সাম্পল দিয়েছি একটা। না, তোমরা একটা সেম এক্সাম্পল ইউজ করবে। ওই এক্সাম্পলটাকে এখানে ট্রিতে ভেঙে নিবে, যে এক্সাম্পলটা লিখিয়েছি। এইবারে ট্রিতে ভেঙে নেওয়ার পরে যদি তুমি কলিং সিকোয়েন্স বের করতে চাও, কলিং সিকোয়েন্স বের করতে হলে প্রি অর্ডার ট্রাভার্সাল করতে হবে। প্রি অর্ডার ট্রাভার্সাল মানে আগে প্যারেন্ট আসবে, তারপরে লেফট চাইল্ড, তারপরে রাইট চাইল্ড। দ্যাট মিনস সবার প্রথমে কি আসবে? এইখানে যা থাকবে সেটা আসবে, যেটাকে আমরা C1 নাম দিয়েছি। ঠিক আছে না? যেহেতু ভ্যালুটা আলাদা আছে, তাহলে প্রথমে C1 আসবে, প্যারেন্ট হয়ে গেল। তারপরে লেফট চাইল্ড C2, রাইট চাইল্ড C5। দেখো C1, C2, এটা C5 হবে। ও সরি, সরি, সরি। না, ঠিক আছে, ঠিক আছে। C2 হলো, C2 যখন আবার প্যারেন্ট হয়ে গেছে, দেখো C2 আবার প্যারেন্ট হয়ে গেছে। ফ্রি অর্ডার ট্রাভার্সাল আমি শিখিয়েছিলাম ডেটা স্ট্রাকচারে। তখন আবার কে? লেফট, লেফট হবে তার। লেফট কত? C3, তাহলে C3 হলো। ঠিক আছে? তারপরে আর আর তো এ নেই, এর তো আর নেই। সেহেতু আবার রাইট চাইল্ড হবে। রাইট চাইল্ড কত? C4। দেন আমাদের C4 হবে। ঠিক আছে? জাস্ট প্রি অর্ডার ট্রাভার্সাল করেছি। এবারে তোমাকে বলবে যে একটা অ্যারে দিয়ে দিবে, একটা অ্যারে দিয়ে দিবে। অ্যারে থেকে তুমি আগে ট্রিটা এঁকে নিবে। দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তো কলিং সিকোয়েন্সে কোন ভ্যালুটা প্রথমে আসবে বা কোন ভ্যালুটা লাস্টে আসবে। তখন তুমি সিম্পল প্রি অর্ডার ট্রাভার্সাল করে দিবে, দিয়ে বলবে যে এটা প্রথমে আসবে আর এটা লাস্টে আসবে। ঠিক আছে? এটা জিজ্ঞাসা করতে পারে। বা আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে যে কলিং সিকোয়েন্সে কোন অর্ডার ট্রাভার্সাল ফলো করে। তখন তুমি বলবে কলিং সিকোয়েন্সে প্রি অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল ফলো করে। ঠিক আছে? নেক্সট একই রকম এক্সিকিউশন সিকোয়েন্স। এক্সিকিউশন সিকোয়েন্স আমি বললাম এক্ষুনি পোস্ট অর্ডার ট্রাভার্সাল ফলো করে। দ্যাট মিন্স পোস্ট অর্ডার ট্রাভার্সাল করবে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, বা পুরো সিকোয়েন্সটা তুমি পেয়ে যাবে। এবারে এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে, আরেকটা জিনিস জিজ্ঞাসা করে এখানে, স্টেক স্পেস। স্টেক স্পেস মানে এই যে প্রবলেমটাকে তুমি সলিউশন করলে, ছোট থেকে বড়তে সাজালে, এখানে কতগুলো স্ট্যাক লাগবে, স্ট্যাকের স্পেস লাগবে। দেখো এখানে একটা স্পেস আছে, এখানে স্ট্যাকের দুটো স্পেস আছে, এখানে স্ট্যাকের তিনটা স্পেস আছে। ঠিক আছে? কতগুলো স্পেস লাগবে? না, নাম্বার অফ ট্রি লেভেল, ট্রি লেভেলে যতগুলো লেভেল আছে আমাকে ততগুলো স্পেস লাগবে স্ট্যাকে। যেমন এখানে দেখো কটা স্পেস আছে, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে লেভেল আছে, তাহলে আমাকে চারটা স্পেস লাগবে। দেখো এখানে, এখানে তাহলে লিখে দিবে, এখানে আমাদের তাহলে কটা কটা স্পেস লাগবে? না, চারটা স্পেস লাগবে, স্ট্যাক স্পেস। দেখে নাও এখানে, এই যে একটা, দুটো, তিনটে, চারটা। এবারে কথা হচ্ছে কোন স্পেসে, স্ট্যাকের কোন স্পেসে কোন কোন ভ্যালুটা স্টোর হবে। না, সবসময় মনে রাখবে লেভেল বাই লেভেল ইউজ হবে, লেভেল বাই লেভেল স্টোর হবে। তাহলে দেখো প্রথম লেভেলে কে আছে? প্রথম লেভেলে C1 আছে, তাহলে একদম নিচের লেভেলে C1। তারপরে লেভেলে C2 C5 আছে, তারপরে লেভেলে C2 C5। তারপরে লেভেলে C3 4 6 9, 3 4 6 9। তারপরে লেভেলে 7 8, 7 8। দেখতে পেয়েছো? তাহলে প্রত্যেক লেভেলে, সেম লেভেলে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো এখানে পরপর স্টোর হবে, একই স্পেসে স্টোর হবে। তোমাকে জিজ্ঞাসা করবে যে বলতো স্ট্যাকের যদি একদম নিচেরটাকে আমরা 1 ধরি, তাহলে এই 3 নম্বর স্ট্যাক স্পেসে কোন কোন নোডের ভ্যালু স্টোর আছে বা কোন কোন ভ্যালু স্টোর থাকবে। তখন তুমি বলে দেবে C3 তে যেটা থাকবে, C4 এ যেটা থাকবে, C6 না যেটা আছে, আর 6 9 এ যেটা থাকবে সেই ভ্যালুগুলো স্টোর হবে। বোঝা গেছে নেট গেটে কিরকম কোশ্চেন থাকবে। নেক্সট উইথ ডেক।
এটা তো আমরা তো এমনি ইউজ করলাম। যদি ড্যাগ ইউজ করি, ডাইরেক্ট এসাইক্লিক গ্রাফ যদি ইউজ করি, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে? বিগ ও অফ এন, বেস্ট, ওর্স আর এভারেজ কেসে। তিনটা ক্ষেত্রে কিন্তু বিগ ও অফ এন টাইম কমপ্লেক্সিটি লাগবে। কিন্তু অ্যাকচুয়াল কম্পারিজন কোনটা হবে? কটা হবে? এটা তো আমি ড্যাগ ইউজ করলে, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো কম্পারিজন করতে হচ্ছে দেখে নাও। 1.5 ইন্টু এন মাইনাস টু, এটা মনে রাখবে। হ্যাঁ, এটা অনেক জায়গায় জিজ্ঞাসা করে। মানে এটাকে আবার এই 1.5 কে ভাঙলে 3/2 ইন্টু এন হবে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করবে যে ড্যাগ ইউজ করলে কত কমপ্লেক্সিটি হবে, তুমি তখন বলবে বিগ অফ এন। যদি ড্যাগ ডাইরেক্ট এক্সাক্টলি গ্রাফ ইউজ না করে, তাহলে অ্যাকচুয়াল কম্পারিজন কত হবে? তোমাকে বলে দিবে ড্যাগ ইউজ হয়নি, অ্যাকচুয়াল কম্পারিজন বলে কটা হয়েছে, তুমি তখন বলবে 1.5 ইন্টু এন মাইনাস টু। ঠিক আছে, নেক্সট আমরা সার্চিং প্রবলেমে চলে আসছি। সার্চিং প্রবলেমে এখানে আমরা কিভাবে সার্চ করে বাইনারি বাইনারি সার্চ, তারপরে ধরো তোমার লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে, সেটা আমরা অফলাইনে একদিন ক্লাস করে দেখে নিব। হ্যাঁ, ডেটা স্ট্রাকচারে পড়িয়েছি সার্চিং। ডেটা স্ট্রাকচারে কি সার্চিং করিয়েছি? বলো পায়েল, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনায়। ডেটা স্ট্রাকচারে কি সার্চিং করিয়েছি? করানো হয়েছিল বোধহয়। করানো হয়েছিল? তাহলে মনে থাকবে, একটু দেখে নিবে। যদি না থাকে আমি আরেকবার করিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, হুম। আচ্ছা, আপাতত আমাদের যেটা ওভারঅল লাগবে সেটা পড়ে নিই। সার্চিং দু ধরনের হয়, একটা হচ্ছে বাইনারি সার্চ, আর একটা হচ্ছে লিনিয়ার সার্চ। বাইনারি সার্চ কোথায় ইউজ করব আর লিনিয়ার সার্চ কোথায় ইউজ করব? বাইনারি সার্চ কোথায় ইউজ করব আর লিনিয়ার সার্চ কোথায় ইউজ করব? যে লিখে নিবে, এখানে সাইডে সাইডে লিখে নিবে। হ্যাঁ? যেখানে ডেটাগুলো শর্টিং শর্টিং করে দেওয়া আছে, ডেটা এলিমেন্ট শর্টিং, মানে সেটা ইনক্রিজিং অর্ডার হতে পারে বা ডিক্রিজিং অর্ডার হতে পারে। পরপর 1 2 3 4 5, এর মধ্যে তোমাকে বলবে 3 আছে কিনা খুঁজে, আছে। বুঝা গেছে? ডেটাগুলো শর্টিং আকারে আছে, সাজানো আছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডারে সাজানো আছে। সেই সব জায়গায় আমরা বাইনারি সার্চ ইউজ করি। আর যেখানে ডেটাগুলো সাজানো নেই, সেখানে আমরা কি করব? লিনিয়ার সার্চ ইউজ করব। তাহলে কি, যেখানে কি নট শর্টেড, ডেটাগুলো শর্টিং করা নেই, সেখানে আমরা লিনিয়ার সার্চ ইউজ করবো। যেমন হচ্ছে ধরো 1 থাকলো, 5 থাকলো, 2 থাকলো, 9 থাকলো, 8 থাকলো, বুঝা যাচ্ছে? যেখানে ডেটাগুলো সাজানো নেই সেখানে আমরা লিনিয়ার সার্চ ইউজ করব। লিনিয়ার সার্চ ব্যাপারটা কি? লিনিয়ার সার্চ হচ্ছে এক ধাপ থেকে সার্চ করে যাবে। প্রথমে ধরো তোমাকে একটা x ইকুয়াল টু 9 এর মধ্যে আছে কিনা খুঁজতে বলেছে, তখন তুমি 9 এর সঙ্গে 1 এর কম্পেয়ার করবে। তখন তুমি 9 এর সঙ্গে 9 এর সঙ্গে কার কম্পেয়ার করবে? এই যে 1 এর কম্পেয়ার করবে। সমান কি না সমান নয়, তাহলে নেক্সট এটাই খুঁজবে। 5, 5 এর সঙ্গে 9 সমান না সমান নয়, 2 এর সঙ্গে সমান না সমান নয়, 9 এর সঙ্গে সমান, হ্যাঁ 9 এর সঙ্গে সমান, তাহলে আমি বলবো যে আমি এলিমেন্টটা খুঁজে পেয়েছি। আর যদি খুঁজতে খুঁজতে আমি 8 পর্যন্ত পেরিয়ে চলে যাই, তাও খুঁজে না পাই, তাহলে আমি বলবো নট ফাউন্ড। ঠিক আছে, এবারে লিনিয়ার সার্চ দেখো। লিনিয়ার সার্চ তিন রকমের হয়। কোথায় হারিয়ে যাচ্ছে বলো তো? লিনিয়ার সার্চ তিন ধরনের হয় দেখো। বেস্ট, সরি, লিনিয়ার সার্চে কমপ্লেক্সিটি যেটা বলছি সেটা হচ্ছে বেস্ট কেসে বিগ অফ ওয়ান। দ্যাট মিনস একদম ফার্স্ট পজিশনে তুমি খুঁজে পেয়ে গেছো। ঠিক আছে, একদম ফার্স্ট পজিশনেই তুমি খুঁজে পেয়ে গেছো। একদম ফার্স্ট পজিশনেই তুমি কি খুঁজে পেয়ে গেছো। ঠিক আছে, সেটা হচ্ছে বিগ অফ ওয়ান। নেক্সট ওর্স্ট কেস, এক মানে সব থেকে সবার লাস্টে গিয়ে খুঁজে পেয়েছো, তাহলে বিগ অফ এন। মানে কারণ এখানে দেখো, যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এন সংখ্যক এলিমেন্ট খোঁজার পরে আমি পেয়েছি, একদম সবার লাস্টে 8 এর পজিশনে আছে, আমি যেটা খুঁজতে চাইছি, তাহলে বিগ অফ এন। আর এভারেজ কেসেও আমরা একে বিগ অফ এনই ধরি। ঠিক আছে, এটা গেল লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চে কমপ্লেক্সিটি। আর বাইনারি সার্চে কমপ্লেক্সিটি দেখো, বেস্ট কেসে বিগ অফ ওয়ান,
ওর্স্ট কেসে লগ অফ এন, এভারেজ কেসেও লগ অফ এন। ঠিক আছে? এই কমপ্লেক্সিটি গুলো ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করে যে কার কোশ্চেনে। ঠিক আছে? তাহলে সার্চিং আমাদের 2 টাইপস হলো, হ্যাঁ? তাহলে বলো বাইনারি সার্চ কোথায় ইউজ করব আমরা? বাইনারি সার্চ কোথায় ইউজ করব? সর্টিং করা থাকবে। হ্যাঁ, শর্টে নয়, যেখানে ডেটাগুলো সাজানো থাকবে, হয় ইনক্রিজিং অর্ডার না হলে ডিক্রিজিং অর্ডারে সাজানো থাকবে। আর লিনিয়ার সার্চ কোথায় ইউজ হয় বলো? যেখানে ডেটাগুলো নট সর্টেড বা আনসর্টেড অর্ডারে থাকবে। ঠিক আছে? আচ্ছা বলো, ডেটাগুলো সাজানো আছে, তাহলে কোনটা ইউজ করব? বাইনারি সার্চ। আচ্ছা, বাইনারি ডেটাগুলো সাজানো আছে, আমি কি লিনিয়ার সার্চ ইউজ করতে পারি না? পারি কি পারি না? পারি। পারি, ইউজ করতে পারি, কিন্তু সেটা বেস্ট টেকনিক নয়। তুমি সাজানো যে আছে ডেটাগুলো, তার তার অপরচার্য বেনিফিট সেটা তুমি তুলতে পারলে না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সর্টেড থাকলে বাইনারি সার্চ ইউজ করা যাবে, কিন্তু তুমি সেখানে লিনিয়ার সার্চও ইউজ করতে পারো। প্রবলেম কিছু হবে না, কিন্তু ও যে অ্যাডভান্টেজ, ডেটাগুলো সাজানো থাকার যে অ্যাডভান্টেজ, সেটা তুমি কিন্তু পাবে না কমপ্লেক্সিটিতে। ঠিক আছে? নেক্সট, শর্টিং। শর্টিং যে অ্যালগরিদম হয়, শর্টিং মানে কি পায়েল? সার্চিং মানে খোঁজা, শর্টিং মানে কি? ছোট থেকে বড় বা বড় ছোট থেকে থেকে ছোট। বড় বা বড় থেকে ইনক্রিজিং অর্ডার না হয় ডিক্রিজিং অর্ডার, যেটাকে আমরা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার বলি। এই শর্টিং অ্যালগরিদম বিভিন্ন টাইপস এর হয়। ইন প্লেস শর্টিং অ্যালগরিদম হয়। ইন প্লেস শর্টিং অ্যালগরিদমটা কি? আমার কারসারটা আজকে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ইন প্লেস শর্টিং অ্যালগরিদমটা কি? ইন প্লেস শর্টিং মানে হচ্ছে উই ডু নট নিড এক্সট্রা মেমোরি ফর শর্টিং। দ্যাট মিন্স দ্যাট মিন্স তোমাকে ধরো 5টা ডেটা দিয়েছে, 5টা ডেটা সাজাতে 5টা ডেটা এলিমেন্টের স্টোর আছে, 1 2 3 4 5। তোমার কিন্তু এক্সট্রা কোনো মেমোরি লাগলো না। সেই 5টার মধ্যে তুমি শপিং করে করে এক্সচেঞ্জ করে করে কি করলে, ডেটাগুলোকে সাজিয়ে নিতে পারলে। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ইন প্লেস সর্টিং। ইন প্লেস, যে প্লেসটা দিয়েছিল, ইন প্লেস যে প্লেসটা দিয়েছিল ওই প্লেসের মধ্যেই আমার সর্টিং এর কাজটা হয়ে গেছে। এটা ইন প্লেস সর্টিং অ্যালগরিদম হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, মানে আচ্ছা, নট ইন প্লেস কোনটাকে বলবো? এটা তো ইন প্লেস গুলো। নট ইন প্লেস না, যেখানে এক্সট্রা মেমোরি লাগবে। ধরো 5টা এটাকে সাজাতে আমার 6টা মেমোরি বা 7টা মেমোরি লোকেশন লেগে যাচ্ছে, কিছু এক্সট্রা মেমোরি লেগে যাচ্ছে, তাকে আমরা বলবো নট ইন প্লেস। যে প্লেসটা দিয়েছিল ওই প্লেসে কাজ হয়নি, আমাকে আরো এক্সট্রা স্পেস ইউজ করতে হয়েছে। তাহলে ইন প্লেস আর নট ইন প্লেস কনসেপ্ট ক্লিয়ার? আর এর কমপ্লেক্সিটি কত? বিগ অফ 1। ঠিক আছে? দেখো, এইখানে যে ডেটাটা দিয়েছে এটাকে সর্টিং করার জন্য আমরা এখানে সর্টিং করেছি। সর্টিং করতে আমাদের এক্সট্রা কোনো মেমোরি লোকেশন লাগেনি। তাহলে এটাকে আমরা কি বলছি? ইন প্লেস সর্টিং। ঠিক আছে? এরকম লেখা আছে ভালো করে। নেক্সট হচ্ছে, তাহলে ইন প্লেস আর নট ইন প্লেস হয়ে গেল। নেক্সট হচ্ছে স্টেবল সর্ট। স্টেবল মানে অনেক জায়গায় সাজাতে গিয়ে, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, অনেক জায়গায় সাজাতে গিয়ে দেখো এখানে 1 আছে, 4 আছে, 5 আছে, 4 আছে, 4 আছে, 2 আছে। আমাকে তুমি না বলো তো, এটাকে যদি সাজাই, ছোট থেকে বড় সাজাই, কি কি হবে? বলো, এটাকে যদি ছোট থেকে বড় সাজাই কি হবে? তুহিনা, স্নেহা বলো। 1 2 4 জোরে 4 জোরে, 5। প্রথম কত আসবে? প্রথমে ওয়ান। আসবে 1, হ্যাঁ, 1 মিনিট ধরো তো, 1 মিনিট তারপরে ধরো। 2, 1, 2, তারপরে 2, তারপরে 2, 4, তারপরে 4, 4, 4, 5। 5। না, আমি বলছি এটা হবে না, আমি বলছি এটা হবে 1 2 2 4 5। বলো, তোমারটা হবে না আমারটা হবে?
কোনটা সাজানো ঠিক আছে? পায়েল, স্নেহারটা সাজানো ঠিক দু- আছে না আমারটা সাজানো ঠিক আছে? দুটোই তো ঠিক আছে। পায়েল বলো, দুটোই কি আছে পায়েল, না আলাদা আছে কিছু? দুটোই একই আছে। কি আছে দেখো, এইগুলো মনের কথা বুঝতে হয়, না হলে কি করে বুঝবে? ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আছে, দেখো বলছি এখানে আলাদা করে দেওয়া আছে। দেখো, এটা স্নেহা করেছে আর এটা আমি করেছি। স্নেহারটা বলছে নট স্টেবল, আর আমি যেটা করেছি সেটা বলছে স্টেবল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে স্টেবল জিনিসটা কি না, কখনো যদি সেম ডেটা এলিমেন্ট থাকে, দেখো চার চার আছে, দুটো চার আছে, প্রথমটা 2 নম্বর চার, তারপর এটা 3 নম্বর চার, হয়েছে? তাহলে স্নেহা ধরো বলল এটা হচ্ছে 3 নম্বর চার আর এটা 2 নম্বর চার, আর আমি বললাম না এটা 2 নম্বর চার আর এটা 3 নম্বর চার। যখন সেম সেম ডেটা এলিমেন্ট থাকবে, তখন যে ডেটা এলিমেন্টটা আগে আছে সেটা আগে লিখতে হবে, যে চারটা আগে আছে সে চারটাকে আগে লিখতে হবে, যে চারটা পরে আছে সে চারটাকে আমরা পরে লিখি। তখন আমরা বলবো সেই অ্যালগরিদমটা, সেই শর্টিং এর অ্যালগরিদমটা স্টেবল, মানে যে আগে আছে তাকে আগে রাখছে, যে পরে আছে তাকে পরে রাখছে। কখনো যদি এমন হয় যে যে আগে আছে, যে চারটা আগে ছিল তাকে পরে দিয়ে দিয়েছে, আর যে চারটা পরে ছিল তাকে আগে দিয়ে দিয়েছে, তখন তাকে আমরা বলবো নট স্টেবল। দেখো এখানে, এই যে 3 নম্বরের চারটা আগে চলে এসছে, 2 নম্বরের চারটা পরে গেছে, কিন্তু স্টেবিলে 2 নম্বর চারটা আগে আছে, 3 নম্বর চারটা পরে আছে। মানে কোশ্চেনে কোশ্চেনে যেটা আগে ছিল সেটা আউটপুটে আগে থাকবে, আর কোশ্চেনে যেটা পরে ছিল সেটা আউটপুটে পরেই থাকবে, তখন তাকে আমরা বলবো স্টেবল আছে। বোঝা গেছে পায়েল? হ্যাঁ। তাহলে স্টেবিলিটি কনসেপ্ট ক্লিয়ার আশা করছি, থিওরি পড়ে নিবে তোমরা। এখানে বলছে এ স্টেবল সর্টিং অ্যালগরিদম মেইনটেইনস রিলেটিভ অর্ডার অফ দ্য আইটেমস উইথ ইকুয়াল সর্ট কিজ এলিমেন্ট, মানে অর্ডারটা মেনটেন করবে, যে আগে আছে সে আগে আসবে, যে পরে আসছে সে পরে যাবে। এবার দেখো শর্টিং এর ক্লাসিফিকেশন, শর্টিং অ্যালগরিদম আর ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ বেসড অন দ্য কম্পারিজন। শর্টিং অ্যালগরিদমকে আমরা ভাগে ভাগ করি। কি কি শর্টিং অ্যালগরিদম দেখো, একটা হচ্ছে কম্পারিজন বেসড শর্টিং অ্যালগরিদম, আর একটা হচ্ছে নন কম্পারিজন বেসড শর্টিং অ্যালগরিদম। একটা হচ্ছে কম্পারিজন বেসড শর্টিং অ্যালগরিদম আর একটা হচ্ছে নন কম্পারিজন বেসড শর্টিং অ্যালগরিদম। কম্পারিজন বেসড শর্টিং অ্যালগরিদম মানে কি, কম্পেয়ার করে করে সর্ট করবে, সাজাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ছোট। তার এক্সাম্পল গুলো দেখো, মার্জ শর্ট, কুইক শর্ট, বাবেল শর্ট, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট আর হিপ শর্ট। এগুলো হচ্ছে কম্পারিজন বেসড। তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করে বলতো কুইক শর্ট কম্পারিজন বেসড না নন কম্পারিজন বেসড, তোমাকে বলে দিতে হবে কম্পারিজন বেসড, ঠিক আছে? আর নন কম্পারিজন বেসড মানে কম্পেয়ার করবে না, এলিমেন্ট গুলো ডেটা এলিমেন্ট গুলো একে অপরের সঙ্গে কম্পেয়ার করবে না। সেটা হচ্ছে বাকেট শর্ট, কাউন্টিং শর্ট, রেডিক্স শর্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আহ রেডিক্স শর্ট পর্যন্ত তিনটা আছে, টোটাল তিনটা আছে, আরো অনেক আছে, টোকেন টোকেন শর্ট আছে, ঠিক আছে? এই তিনটাই পড়বে, বাকেট শর্ট, বাকেট, কাউন্টিং আর রেডিক্স। রেডিক্স এই তিনটাই ওয়েল নন নন কম্পারিজন বেসড শর্টিং অ্যালগরিদম, ঠিক আছে? তাহলে ছকটা মনে রাখতে হবে। নেক্সট, এবারে কোন শর্টিং অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত, বেস্ট কেসে কত, এভারেজ কেসে কত, ওর্স্ট কেসে কত, আর এই যে দুটো জিনিস পড়লাম, ওই শর্টিং অ্যালগরিদমটা স্টেবল কিনা আর ইন প্লেস কিনা সেটা আমাদের জানতে হবে। এই যে একটা ছক দিয়েছে, এই ছক থেকে নেট সেট কেটে প্রত্যেকবার দুটো করে করে কোশ্চেন থাকেই থাকে, ঠিক আছে? কমপ্লেক্সিটি অফ শর্টিং অ্যালগরিদম।
হয়েছে? প্রথমে দেখো অ্যালগরিদম গুলোর নাম দেওয়া আছে, মার্জ শর্ট, কুইক শর্ট, বাবল শর্ট, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট আর হিপ শর্ট। ঠিক আছে, কম্পারিজন বেসড যেগুলো ছিল, এদের কমপ্লেক্সিটি দেওয়া আছে। দেখো কমপ্লেক্স মানে টাইম কমপ্লেক্সিটি, বেস্ট কেসে কত হবে, এভারেজ কেসে কত হবে, ওর্স্ট কেসে কত হবে, আর ওই অ্যালগরিদমটা ইনপ্লেস কিনা আর স্টেবল কিনা। দেখো মার্জ শর্টের ক্ষেত্রে বেস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন লগ এন, ও এভারেজ কেসেও সেম আর ওর্স্ট কেসেও সেম। ইন প্লেস না, নট ইন প্লেস। নট ইন প্লেস মানে কি পায়েল? মার্জ শর্ট নট ইন প্লেস, এই কথার মানে কি? মানে যে অ্যারে ইন্ডেক্সটা দেওয়া থাকবে ওটা থেকে বেশি বেশি জায়গা মানে জায়গা লাগবে শর্টিং করার জন্য, তাই তো? এক্সট্রা মেমোরি লাগবে। আর স্টেবল মানে কি? কখনো যদি সিমিলার টাইপস ডেটা থাকে সিমিলার ভ্যালু ডেটা থাকে, যেটা আগে আছে সেটা আগেই থাকবে, যেটা পরে আছে সেটা পরে থাকবে। বুঝা গেছে? ঠিক আছে, এরকম কুইক শর্টের কমপ্লেক্সিটি দেওয়া আছে, বাকি দেওয়া আছে। এই ছকটা ভালো করে মনে রাখবে। কি করে মনে রাখবে দেখো আমি বলে দিচ্ছি। আমি যেভাবে একটা শর্টকাট ট্রিক বানিয়েছিলাম মনে রাখার, তোমরা তোমাদের মতন করে বানাতে পারো। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবে। এই সিকোয়েন্সটা মার্চ শট, কুইক শট, বাবল শট, সিলেকশন শট, ইনসারশন শট আর হচ্ছে আমাদের হিপ শট। সিকোয়েন্স সবসময় পড়ার সময় একই রকম সিকোয়েন্সে তোমরা মনে রাখবে। ঠিক আছে না, চেঞ্জ করবে না, একই রকম সিকোয়েন্সে মনে রাখবে। তাহলে মার্চ শটে দেখো সবগুলো সেম, এন লগ এন। তারপরে কুইক শটে একটু বাড়লো, বেস্ট কেস একই আছে, এভারেজ কেসও একই আছে, ওর্স্ট কেসে এন স্কোয়ার মানে বাড়লো, এন লগ এর থেকে এন স্কোয়ার একটু বড়। তারপরে দেখো বাবল শট, বাবল শটে বেস্ট কেসে বাবল বি, বেস্ট কেসের বি ম্যাচ হয়ে গেছে, তাহলে বেস্ট কেসে খুব ভালো, মানে খুব কম টাইম নেই, ভালো মানে খুব কম টাইম নেই। ঠিক আছে, কম টাইম, বিগ অফ এন। বাকি কিন্তু যেটা লাস্টে এখানে পেয়েছিলে সেই দুটোই থাকবে, দেখতে পেয়েছো? তারপরে দেখো সিলেকশন শট, সিলেকশন শটে দেখো সবগুলোই ওই যেটা পেয়েছিলাম সবগুলোই এন স্কোয়ার। তারপরে দেখো ইনসারশন শট, ইনসারশন শট বাবল শটের মতো, বেস্ট কেস সেম, এভারেজ কেস ওর্স্ট কেস এই। আর হিপ শট, হিপ শটের সবগুলোই সেম, এন লগ এন। কার মতন? যেভাবে শুরু হয়েছিল সেইভাবে শেষ হলো। মনে থাকবে? মনে থাকবে তো? এইভাবে ছক করে মনে রাখবে। আর ইন প্লেস এর ক্ষেত্রে দেখবো, দেখো শুধু একটাই নট ইন প্লেস আছে, সেটা হচ্ছে প্রথমেরটা মার্চ শট। মার্চ শট প্রথমেরটাই নট ইন প্লেস, বাকি নট ইন প্লেস, বাকি কিন্তু সব ইন প্লেস। দেখতে পেয়েছো? আর স্টেবল, স্টেবিলের ক্ষেত্রে নেক্সট পরেরটা মানে এর মার্চ শট 2 নম্বরেরটা, 2 নম্বরেরটা নট স্টেবল, আর সবার লাস্টেরটা হিপ শট নট স্টেবল, বাকি কিন্তু সব স্টেবল। তাহলে তুমি এই ছকটা মনে রাখো কোনটা নট স্টেবল আর কোনটা নট ইন প্লেস, তাহলেই তোমার বাকিটা হয়ে গেল। বুঝা গেছে? খুব ভালো করে মনে রাখবে কিন্তু, হ্যাঁ, লিখে লিখে। কিছু নোটস আছে দেখে নাও, এই নোটস গুলো পরীক্ষায় দেয়, সিলেকশন শটের রেসপেক্টিভে আছে। বলছি দ্য সিলেকশন শট ইজ বেটার টেকনিক ইন টার্মস অফ সোয়াপিং কেস। সোয়াপিং এর ক্ষেত্রে কোনটা সবথেকে ভালো? তোমাকে 3টা 4টা অ্যালগরিদমের নাম বলে, সিলেকশন শট, বাবল শট, ইনসারশন শট। তখন তুমি কি বলবে? সোয়াপিং এর ব্যাপারে, সোয়াপিং এর ব্যাপারে সিলেকশন শটটা বেটার। বাট ইন বেস্ট কেস ইট ইজ নট গুড, বেস্ট কেসে যদি এটা গুড নয়, বিকজ বাবল শট হ্যাজ কনস্ট্যান্ট টাইম বিগ অফ এন। হয়েছে? তাহলে সোয়াপিং এর রেসপেক্টিভে, সোয়াপিং এর রেসপেক্টিভে কোনটা ভালো? না সিলেকশন শট ভালো, কিন্তু বেস্ট কেস এর রেসপেক্টিভে বাবল শটটা ভালো। এটা মনে রাখবে। 2 নম্বর কি বলছে? ইফ দ্য ইনপুট ইজ ইন ইনক্রিজিং অর্ডার অর ডিক্রিজিং অর্ডার, এই কথার মানে কি? ইনক্রিজিং অর্ডার অর ডিক্রিজিং অর্ডার মানে কি? সাজানো থাকবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে অলরেডি সাজানো আছে। শর্টিং মানে সাজানো, কিন্তু তোমার কোশ্চেনটাই তোমাকে সাজানো ফরম্যাটেই দিয়ে দিয়েছে, মানে সাজানোর দরকার নেই। তাহলে তোমার কোনটা বেস্ট হবে? তাহলে কি বলছে? সিলেকশন শর্ট, ইট ইট নিড n-1 সোয়াপ। ঠিক আছে, তাহলে সিলেকশন শর্টটা ভালো যদি অলরেডি সাজানো থাকে। তারপরে ইনসারশন শর্ট, ইনসারশন শর্ট কি বলছে? ইফ দ্য এরে ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার অর অলমোস্ট অ্যাসেন্ডিং অর্ডার, দেন
insertion sort is best because it will give big of n, but quick sort give big of n square. হয়েছে? তাহলে ইনসারশন সর্ট কখন ভালো? না যখন যখন অ্যাসেন্ডিং অর্ডার ইনক্রিজিং অর্ডারে সাজানো আছে বা অলমোস্ট অ্যাসেন্ডিং অর্ডার। অলমোস্ট অ্যাসেন্ডিং অর্ডার মানে ধরো ১, ২, ৩, ৪, ৬, এটা ধরো ৭, ৬ হয়ে গেছে। মানে পুরোটাই সাজানো আছে, জাস্ট একটু জায়গায় গন্ডগোল আছে। অলমোস্ট অ্যাসেন্ডিং অর্ডার। সেক্ষেত্রে আমরা কোনটা সবথেকে বেস্ট টেকনিক হবে? ইনসারশন সর্ট সবথেকে বেস্ট টেকনিক হবে। নেক্সট, number of swaps in insertion sort equal to number of inverse pair in an array. ঠিক আছে, এটা যে সূত্রটা মনে রাখবে, কতটা সোয়াপ হবে সেটা ইনসারশন সর্টে সেটা ডিপেন্ড করছে নাম্বার অফ ইনভার্স পেয়ার ইন দ্য এরে। ইনভার্স পেয়ার মানে জানো তো, ধরো সাজানোর পরে ৪ আর ৫ হবে, কিন্তু ওখানে দেওয়া আছে ৫ আর ৪, এটাকে বলা হচ্ছে ইনভার্স পেয়ার। ঠিক আছে, তারপরে এখানে দেখো সাম অফ ন্যাচারাল নাম্বার। তাহলে তোমাকে যদি ৫টা এলিমেন্ট দেওয়া থাকে, ৫টা এলিমেন্ট যদি দেওয়া থাকে, তাহলে কতগুলো সোয়াপিং হবে ইনসারশন সর্টে? ৫টা ন্যাচারাল নাম্বারের যোগফল কত? ১ প্লাস ২ প্লাস ৩ প্লাস ৪ প্লাস ৫, যেটা হবে ৫ ৪ ৯ ৩ ১২ ৩ ১৫। ১৫টা সোয়াপ হবে। এগুলো ট্রিক, ঠিক আছে, এগুলো জানতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে হিপ সর্ট। বলছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি ইন এ গিভেন বাইনারি ট্রি। হিপ সর্ট কোথায় অ্যাপ্লাই হবে? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলেছে দেখো, ইন এ গিভেন বাইনারি ট্রি at every node insertion after completion of the left child, then only go to the right child, and after the completion of one level go to the next level. অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলে তার সংজ্ঞাটা দিচ্ছে, এটা আমরা পড়ে এসেছি। অলমোস্ট কমপ্লিট মানে যেটা প্রথমে কোনো চাইল্ড এলে লেফটে ঢুকবে, তারপরে রাইটে যাবে, আর একটা একটা লেভেল পুরোটা শেষ হলে নেক্সট লেভেলে নামবে। ঠিক আছে, যেমন এটা আছে, ঠিক আছে, এটা হবে না দেখো, এর আগে লেফটে হওয়া উচিত ছিল, এটা হয়নি। এর লেফটে হয়েছে, তারপরে রাইটে হয়েছে, এবারে এর লেফটে হওয়া উচিত কিন্তু হয়নি, সেই জন্য এটাও অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি নয়। আচ্ছা, এটা দেখো অলমোস্ট কমপ্লিট, দেখো এটা পুরো সব কমপ্লিট, এবারে লেফটে গেছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তারপরে দেখো এটা, দেখো এটা লেফট হয়েছে প্রথম, তারপর রাইট হয়েছে, আবার এর লেফট হয়েছে, তার রাইট হয়েছে, আবার এর লেফট হয়েছে, আর এটা নেই, ফাঁকা থেকে গেছে, কিন্তু এতদূর পর্যন্ত অলমোস্ট কমপ্লিট আছে। ঠিক আছে, তারপরে দেখো ব্যালেন্স ট্রি, এটা ব্যালেন্স ট্রি ফিগার। আর নাম্বার অফ নোটস কটা হবে? ব্যালেন্স ট্রি মানে সবগুলো কমপ্লিট থাকবে। হ্যাঁ, ব্যালেন্স বাইনারি ট্রি সবগুলো লেভেল ফুল কমপ্লিট থাকবে। তাহলে এখানে টোটাল কতগুলো নোড আছে এটা গুনতে গেলে অনেক টাইম লাগবে। আমরা সূত্র বসিয়ে যাবো, টু টু দি পাওয়ার কে মাইনাস 1। কে হচ্ছে নাম্বার অফ লেভেল। কটা লেভেল আছে? ১টা ২টো ৩টে ৪টা লেভেল আছে, মানে টু টু দি পাওয়ার 4। 4 মানে ১৬ মাইনাস মানে ১৫টা। ১৫টা নোড হবে। ঠিক আছে, এই সূত্র মনে রাখবে যে ব্যালেন্স ট্রি এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ নোড কটা হবে। আচ্ছা, নাম্বার অফ লেভেল করার জন্য জাস্ট উল্টাটা n ইকুয়াল টু টু দি পাওয়ার k মাইনাস 1। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে লগ নিয়ে এটাকে সলিউশন করেছি। জানো তো কিভাবে সলিউশন করা হয়? দেখো, এটাকে লেফটে নিয়ে নিয়েছি আর এটাকে রাইটে নিয়ে নিয়েছি, হয়ে গেল। তারপরে দেখো বোথ সাইডে লগ নিয়েছি, এপাশেও লগ নিয়েছি, লগ 2k, এটা ছিল লগ নিয়েছি। হ্যাঁ, আর এপাশে এটা ছিল লগ নিয়ে নিয়েছি, বোথ সাইডে লগ নিয়ে নিয়েছি। তাহলে লগ হলে k টা সামনে আসবে, ইনটু লগ 2 বেস 2 মানে 1 হয়ে যাবে। 1 মানে শুধু k পড়ে থাকবে, দেখো k পড়ে আছে। আর এপাশে log n প্লাস 1, log n প্লাস 1 পড়ে থাকে। তাহলে k ইকুয়াল টু log n প্লাস 1। ঠিক আছে, এইভাবে আমরা কেটা কি নাম্বার অফ লেভেল, এইভাবে আমরা লেভেল বের করতে পারি। নেক্সট, হিপ ট্রি, খুব ইম্পর্টেন্ট টপিক। হিপ ট্রি এইটা পরীক্ষায় আসে, তোমাদের এবারেও আসবে। মোস্ট অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। হিপ ট্রি আর টু টাইপস, একটা হচ্ছে মিন হিপ আর একটা হচ্ছে ম্যাক্স হিপ ট্রি। ঠিক আছে, মিন হিপ ট্রি কাকে বলে? মিন হিপ ট্রি মানে প্যারেন্ট সবসময় মিনিমাম হবে, দেখো ছোট, চাইল্ড বড় হবে। মিন, এই মিন কথাটা কার রেসপেক্টিভে এসছে? তুই না, প্যারেন্টের রেসপেক্টিভে না চাইল্ডের রেসপেক্টিভে? মিন কথাটা কার রেসপেক্টিভে এসছে? কে মিনিমাম? পেরেন্ট হুম, পেরেন্ট নোটটা প্যারেন্টের রেসপেক্টিভ, প্যারেন্ট মিনিমাম বলে তাকে মিন হিপ বলা আছে। ম্যাক্সিম মানে প্যারেন্টের রেসপেক্টিভে, প্যারেন্ট ম্যাক্সিমাম। ঠিক আছে, সেই জন্য ম্যাক্সিম বলা হচ্ছে।
এবারে দেখো এখানে এই হিপ ট্রি এর উপর কি কি অ্যাপ্লিকেশন করা যায়। হিপ ট্রি ক্রিয়েট করা যায়, ইনসার্ট ইনটু হিপ ট্রি, হিপ ট্রি ইনসার্ট করা যায়, ডিলিট ফ্রম হিপ ট্রি, হিপ ট্রি থেকে কোনো কিছু ডিলিট করা যায়। ঠিক আছে, এই ইনসার্ট থেকে আমরা পরের দিন করব, এইখান থেকে আমরা পরের দিন করব। আমি ইয়েটা কারসারটা ঠিক করি। ঠিক আছে, এতদূর পর্যন্ত ভালো করে করে নাও, পরের দিন থেকে আমাদের ভালো করে শুরু হয়ে যাবে। স্যার কালকে হবে তো ক্লাস? হ্যাঁ, কালকে হবে। ঠিক আছে।